হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি নিয়ে এসেছি এমন এক দুর্দান্ত কোরিয়ান ড্রামা যা হাসি আর মজার ঝড়ে তোমাদের মাতিয়ে তুলবে। ড্রামার নাম মডার্ন ফার্মার। 2014 সালে মুক্তি পাওয়া এই কমেডি রোমান্টিক ড্রামাটি কোরিয়ান ইতিহাসের অন্যতম সেরা কমেডি ড্রামা হিসেবে বিবেচিত, যেটা আজ আমরা দেখতে চলেছি। আর হ্যাঁ, আমি এইটুকু নিশ্চিত করে বলতে পারি এমন মজার ড্রামা তোমরা আগে কখনো দেখোনি। ড্রামাটা মূলত চারজন কে পপ আইডলকে ঘিরে, যারা হঠাৎ করে আইডল থেকে হয়ে যায় গ্রামের সাধারণ কৃষক। কিন্তু প্রশ্ন হলো কিভাবে এমনটা হলো, আর এখন তাদের সাথে কি কি হাস্যকর ও মজার ঘটনা ঘটবে তা জানতে দেখতে হবে আজকের এক্সপ্লেনেশন। তাহলে দেরি কেন, চলো ডুবে পড়ি হাসি আর রোমাঞ্চে ভরা মডার্ন ফার্মারের জগতে। গল্পের শুরুতেই দেখা যায় আমাদের মেইন লিড মিনকি এত বেশি মদ খেয়েছে যে টাল হয়ে রাস্তায় পড়েছিল। আজ তাদের কনসার্ট ছিল। এখানে ড্রামার প্রধান চারজন আইডলকে দেখানো হয়। চলুন আগে তাদের পরিচয় জেনে নেই। প্রথমজন হলো মিনকি, যে আমাদের ড্রামার মেইন লিড, আর দ্বিতীয়জন হলো হিউ, যিনি ড্রামার সেকেন্ড লিড। তৃতীয়জন হানচোল, সবশেষে চতুর্থজন হলো কিজুন। তারা শর্টকাট নেওয়ার জন্য মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছিল, যার কারণে মার্কেটে ঢোকার সাথে সাথেই পুরো মার্কেটে হইচই পড়ে যায়। একসময় তাদের ভ্যান উল্টে যায় আর মেইন লিড মিনকি হাওয়ায় দোল খাচ্ছিল। তার হাতে তখনও মদের বোতল। কিছুক্ষণের মধ্যেই সে ধপাস করে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই মিনকি একটি মেয়ের পায়ে আঘাত করে বসে। মেয়েটি রাগে লাল হয়ে তার বিশাল দেহে বয়ফ্রেন্ডকে ডাকে, যে দেখতে একেবারে গরিলার মতো। এ দেখে মিনকি আর তার বন্ধুরা দৌড় দেয়। মিনকি চিৎকার করে বলে, পালাও, না হলে আজ গরিলার পেটে পড়তে হবে। এদিকে কনসার্টে অডিয়েন্স অধীর আগ্রহে ওয়েট করছিল মিনকিদের জন্য। তাদের ব্র্যান্ডের নাম এক্সো। সবশেষে তারা চারজন সেখানে পৌঁছায় আর মিনকি চিৎকার করে বলে, রক অ্যান্ড রোল। অডিয়েন্স উত্তেজনায় ফেটে পড়ে। এরপর গল্পটি 7 বছর এগিয়ে যায়। মিনকি তখন একাই একটি ছোট কনসার্টে গান গাইছিল। তার সামনে কোনো ভক্ত ছিল না, ছিল না কোনো যুবক ছেলে মেয়ে। কয়েকজন বয়স্ক লোক বসেছিল, যারা গান শুনতে নয় ফ্রি চা আর নাস্তা খেতে এসেছে বলে মনে হচ্ছিল। গান শেষ করে মিনকি জানায়, একসময় আমি সুপারস্টার ছিলাম, হিরো ছিলাম। আমার আশেপাশে হাজারো ভক্তরা আমাকে মাতিয়ে রাখতো, কিন্তু আজ আমি একেবারে জিরো এবং হাদারামে পরিণত হয়েছি। আমার জীবনের সবই শেষ। ঠিক তখন 3জন হাই স্কুলের মেয়ে সেখানে হাজির হয়। তারা আশেপাশে তাকিয়ে বলে, এক্সো কোথায়, আর এই ছেলেটা কে? দ্বিতীয় মেয়েটি বিরক্ত হয়ে বলে, আমি 2 ঘন্টা ধরে মেকআপ করেছি শুধু আমার অপাকে দেখার জন্য, আর এখানে এই বেকুব ছেলেকে দেখতে হচ্ছে। তৃতীয় মেয়েটি ফুসতে ফুসতে বলে, এই ছেলে তো মনে হচ্ছে আমাদের প্রিয় পার নাম চুরি করেছে। মিনকি এই কথায় রেগে গিয়ে বলে, দেখুন, আমি এক্সোর নাম চুরি করিনি। 7 বছর আগে আমার টিমের নাম ছিল এক্সিলেন্ট সোল, সংক্ষেপে এক্সো। নকল আমি করিনি, তোমাদের প্রিয় অপ্পা করেছে। কথা বলার আগে ভালো করে সবকিছু জেনে নিও। কিন্তু মেয়েগুলো এতে আরো রেগে যায় এবং মিনকিকে এমন ভাবে মারধর করে যেন সে তাদের প্রিয় ব্যান্ড ধ্বংসের কারণ। মিনকি আহত হয়ে বাড়ি ফেরার পথে ওই মেয়েগুলোকে গালাগালি করতে থাকে। স্কুলের মেয়ে হয়ে কিভাবে আমাকে মারতে পারে? আমি গান গেয়েছি, এর জন্য আমার টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ওরা টাকার বদলে আমাকে কিল ঘুষি আর কাঁচা মরিচ ধরিয়ে দিল। এরপর যখন সে মাটিতে পড়ে থাকা মরিচ তুলছিল তখনই তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মিনকি একরাশি হতাশা আর ফাটা কপাল নিয়ে বলতে থাকে, সব সময় আমার সঙ্গে কেন এমন হয়? অন্যদিকে আমরা হানচলকে দেখি, সে বর্তমানে এক কোম্পানিতে জব করছে। তার বস সব সময় নিজের কাজ তার উপর চাপিয়ে দেয়, আর হানচলের শরীরও তেমন ঠিকঠাক নেই। যাই হোক, তারপর আমরা কিজুন দেখি, সে ক্লাস করছিল। সিভিল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য তাকে প্রস্তুতি নিতে হবে, কিন্তু সমস্যা হলো পড়তে তার একদমই ভালো লাগে না। এগুলো দেখে বোঝা যাচ্ছিল তাদের জীবন ভারতের টয়লেট সংকটের মতোই বিধ্বস্ত। যাই হোক, রাত হলে তারা 3জন এক রেস্টুরেন্টে দেখা করে। হানচুল আর কিজন দুজনেই মন খারাপ করে বসেছিল। কিজন তার পরীক্ষা নিয়ে টেনশনে ছিল। মিনকি তাকে বলে, তোমার বাবার একটা দোকান আছেই তো, উনি মারা গেলে দোকান তোমারই হবে, সেটা চালিয়ে নিও। পরীক্ষা নিয়ে এত টেনশন করার কি আছে? এরপর মিনকি সবার উদ্দেশ্যে বলে, আমরা কি সেই পুরনো দিনের মতো আমাদের মিউজিক গ্রুপটা আবার শুরু করতে পারি? উত্তরে হানচল বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? ওই সময় আমরা 17 বছরের যুবক ছিলাম, আর এখন আমরা 27 বছরের বুড়ো হয়ে গেছি। আমাদের গান কে শুনবে? আর হ্যাঁ, তুমি এসব মিউজিক নিয়ে আশা করা ছেড়ে দাও, এটা পাগলামো ছাড়া আর কিছু না। উত্তেজিত হয়ে মিনকি জানায়, না, আমি কখনোই হাল ছাড়বো না, আর তুমি দেখে নিও আমি আমার অ্যালবাম রিলিজ করব।
কনসার্টও করতে যাব। হাঞ্চল বলে ভুলে যাও এসব, আর হ্যাঁ আজ আমি হাসপাতালে গিয়েছিলাম যেখানে হিউকের সাথে দেখা হয়েছিল। মনে হচ্ছে সে এখন ইন্টার্নশিপ করছে ডাক্তারির উপর। এটা শুনে মিনকি রেগে গিয়ে বলে ওর নাম মুখে এনো না, আজ আমাদের এই অবস্থার জন্য ওই দায়ী। টিভিতে তখন ইউনার একটা গান চলছিল যে কিনা মিনকির প্রাক্তন প্রেমিকা ছিল। এটা দেখে মিনকি আরো স্যাড হয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। হাঞ্চল বলছিল মিনকি এখনো মনে হয় ইউনাকে পছন্দ করে, তাই এত কষ্ট পেয়ে চলে যাচ্ছে। কিন্তু তখনই তার খেয়াল আসে মিনকি বিল না দেওয়ার বাহানায় চলে যাচ্ছে। সে ওকে ধরতে যায়, কিন্তু মিনকি আরো দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর সে কিজুনের দিকে তাকায়, কিন্তু সুযোগ বুঝে কিজুন জুতো হাতে নিয়ে দৌড়ে সেখান থেকে কেটে পড়ে। মিনকি তার বাড়িতে পৌঁছালে কিছু গুন্ডা ওকে কিডন্যাপ করে নেয়। আসলে অনেকদিন আগে মিনকি এই লোকগুলোর কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু সঠিক সময়ে ফেরত না দেওয়ার জন্য আজ এভাবে তাকে ধরে আনা হয়েছে। গুন্ডাদের বস তাকে বলছিল তুমি কি বোকা নাকি, কারণ আমার টাকা যারা ফেরত দিতে পারে না তারা সাধারণ কোনো আইল্যান্ডে কিংবা বিদেশ চলে যায়, আর তুমি কি না আমার বাড়ির সামনে থাকতে এসেছো? তুমি কি জানো তোমাকে কিডন্যাপ করতে গিয়ে আমার কত টাকার পেট্রোল খরচ হয়েছে? মিনকি তার কাছে অনুরোধ জানায় 1 বছর দেবার জন্য। এ কথা শুনে গুন্ডাটি রেগে গিয়ে তার লোকগুলোকে আদেশ দেয় সার্জারি করে ওর কিডনি চোখ বেচে টাকা উসুল করার। কিন্তু তখনই তার নজর পড়ে মিনকির গিটারের দিকে। এরপর সে তার লোকদের থামিয়ে মিনকিকে জিজ্ঞেস করে সেই গিটার কোথায় পেল। মিনকি জানায় আমি যখন ছোট ছিলাম তখন একটা পাহাড়ে গিয়েছিলাম, সেখানে এক আঙ্কেল গিটারটি ফেলে রেখে যায়, আর তখন থেকে এটা আমার কাছে রেখে দেই। এসব শুনে বস কেন জানি না ইমোশনাল হয়ে যায়, আর মিনকিকে 3 মাসের সময় দিয়ে চলে যায়। সবাই চলে যাবার পর ওর ফোনে কারো কল আসে এবং জানতে পারে ওর দাদি মারা গেছে। পরদিন দেখা যায় ওর দাদির শেষকৃত্যে গল্পের ফিমেল লিড ইয়নহি এসেছিল, আর এখানে ফুল চুরি করছিল, কারণ শুধু শুধু ফুল কিনে টাকা নষ্ট না করে অন্য কারো রেখে যাওয়া ফুল দিয়েই কাজ সারতে চাচ্ছিল। তবে এখানে থাকা গার্ড তাকে দেখে ফেলে। ইয়নহি তাকে ইমোশনাল কথা বলে কোনোভাবে ম্যানেজ করে নেয়। তবে কিছু সময় পর ইয়নহি তার গ্রামের লোকদের কাছে গিয়ে জানায় এইমাত্র তার গরুর বাচ্চা হয়েছে, তাই আমাকে বাড়িতে যেতে হবে। এরপর সে জলদি করে চলে যাচ্ছিল, কিন্তু মিনকির সাথে ওর ধাক্কা লেগে যায়। এতে মিনকির সানগ্লাস ভেঙে যায়। তাই রেগে গিয়ে বলে 1 মাস পার্ট টাইম জব করে আমি এই সানগ্লাস কিনেছিলাম, আর তুমি এটা এক ধাক্কায় ভেঙে দিলে। উত্তরে ইয়নহি বলে এত রাগ করছো কেন, এত রাগ করছো কেন? তোমার চশমার দাম বলো, আমি টাকা দিয়ে দিচ্ছি। মিনকি 2 আঙুল দেখায়। ইয়নহি মনে করে মাত্র $20, কিন্তু মিনকি জানায় $2000। এটা শুনে ইয়নহি জানায় $2000 চশমাও আছে? আচ্ছা তুমি 100 মিটার দৌড় কত মিনিটে শেষ করতে পারো? এরকম আজগবি প্রশ্ন শুনে ও জানায় কেন 14 সেকেন্ড। ইয়নহি বলে আমি 12 সেকেন্ডে শেষ করি। এইটুকু বলেই ও দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছু সময় পর মিনকি ওর দাদির শেষকৃত্যে গিয়ে একপাশে চুপচাপ বসেছিল। তখন ওর কাছে সান্দুক নামের গ্রামের এক লোক আসে। মিনকি লোকটার মুখ থেকে আসা মদের গন্ধ সহ্য করতে পারছিল না। সান্দুক জানায় আমি তোমার দাদির গ্রামেই থাকি, আর তোমার দাদি তোমার জন্য কিছু প্রপার্টি রেখে গিয়েছে। মিনকি অবাক হয়ে বলে প্রপার্টি? কেমন প্রপার্টি? সান্দুক জানায় 10,000 একর জমি। এটা শুনে ও বলতে থাকে 10 নয় 100 নয় 10,000 একর জমিন। ও এতটাই খুশি ছিল এই মুহূর্তে নিজেকে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে করছিল। গ্রামের 2টো মহিলা বাইরে থেকে বলছিল বেচারা ছেলেটা নিজের দাদির জন্য কিভাবে ছটফট করে কান্না করছে দেখো। কিন্তু আসল সত্য হলো মিনকি অন্যদিকে ঘুরে নিজের পৌষ মাস সেলিব্রেট করছিল। যাই হোক, এরপর মিনকি সান্দুকের সাথে সেই জমি দেখতে যায়। এত বিশাল জমিন দেখে ও তো বেশ খুশি হয়ে যায়। সান্দুক জানায় তুমি এখানে বাঁধাকপি চাষ করতে পারো, এই মাটিতে বাঁধাকপি খুব ভালো চাষ হয়। কিন্তু মিনকির চিন্তা ভাবনা তো অন্য কিছুই ছিল। ও বলে ওঠে তুমি কি জানো এই এলাকার রিয়েল এস্টেট এজেন্ট কোথায়? সান্দুক তার কথা শুনে বলে কেন, তুমি কি এই জমি বিক্রি করতে চাচ্ছ? উত্তরে মিনকি হ্যাঁ জানায়। তখন সান্দুক বলে এখানকার জমির দাম একদমই কম, তুমি এটা বেচলে সর্বোচ্চ $2000 পেতে পারো। এটা শুনে মিনকির সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সে বসে বসে কান্না করতে থাকে। সান্দুক তো মনে করছিল দাদি মরার শোকে মিনকি হয়তো কান্না করছে। যাই হোক, তারপর দেখা যায় হতাশ হয়ে মিনকি থালা বাসন ধুচ্ছিল। সব মালিক এসে তাকে বাঁধাকপি পরিষ্কার করতে বলে, কিন্তু ও ঠিকঠাক কাজ
করছিল না, তাই সব মালিক ওকে থাপ্পড় মেরে বলে ঠিকঠাক কাজ করো, তুমি কি জানো না বাঁধাকপির দাম কত বেড়েছে, সাবধানে পরিষ্কার করো। মিনকির তখন মনে পড়ে সান্দুক তাকে বলেছিল এই জমিতে বাঁধাকপি চাষ খুব ভালো হয়। বাড়িতে গিয়ে ও বাঁধাকপি চাষের লাভ সম্পর্কে ইন্টারনেটে ঘাটাঘাটি করতে থাকে আর হিসেব করে দেখে সে যদি তার জমিতে বাঁধাকপি চাষ করে তাহলে একেবারেই 10 মিলিয়ন ইয়েন কামাতে পারবে। এসব জেনে ও খুশি হয়ে ওঠে। পরদিন আমরা হানচলকে দেখি সে তার অসুস্থতার জন্য হাসপাতালে চেক আপ করতে এসেছে। এখানে ডাক্তার তাকে জানায় তার লিভার ক্যান্সার হয়েছে। হানচল জিজ্ঞেস করে, ডাক্তার আমি কি বেঁচে থাকতে পারবো? ডাক্তার বলে 1 বছর, 6 মাস কিংবা 3 মাস, আর তুমি যদি বেশি আনলাকি হয়ে থাকো তাহলে যে কোনো সময় নিমতলা চলে যাবে। হানচল বেশ হতাশ ছিল। তখন মিনকি তার সাথে দেখা করে আর তাকে বাঁধাকপির চাষের এই ব্যাপারে সবকিছু জানায়, কিন্তু হানচলের মানসিক অবস্থা ভালো না থাকায় তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। উপায় না থাকায় মিনকি এবার কিজুনের কাছে গিয়ে সবকিছু বলে। কিজুন উল্টো তাকে জ্ঞান দিতে থাকে। মিনকি রেগে বলতে থাকে, তোমাদের যা মন চায় তাই করো, আমি একাই সবকিছু করে নিব। এদিকে হানচলকে রাতের বেলা তার বসের পার্টিতে আসতে হয়। বসের আদেশে ও গিটার বাজাচ্ছিল, কিন্তু ওর সিনিয়র ওকে সঠিকভাবে গিটার না বাজানোর জন্য অপমান করতে থাকে। এরপর হানচল রেগে গিয়ে এত জোরে জোরে গিটার বাজায় সবার কান ফেটে যাচ্ছিল। বস তাকে থামাতে গেলে হানচল পাগল হয়ে গিয়ে সবকিছু ভাঙচুর করে আর ওর সিনিয়র কেউ ইচ্ছে মতো মেরে মিনকির কাছে চলে আসে আর ওকে জিজ্ঞেস করে, তোমার অফারটা কি এখনো চালু আছে? মিনকি হ্যাঁ জানায়। তখন কিজুন এসেও তাদের সাথে যেতে রাজি হয়। পরদিন দেখা যায় এক কোম্পানির বাইরে লেখা ছিল, ইউনা তুমি আমার জন্য অপেক্ষা করিও, আমি তোমার জন্য 100 ক্যারেটের রিং নিয়ে আসবো। হ্যাঁ গাইস, 100 ক্যারেটই আনবে আমাদের আইডল মিনকি। ইউনা বুঝতে পারে এসব মিনকির কাজ। এদিকে ওরা সবাই গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর হাসপাতালে আমরা হিউককে দেখি, যে আমাদের গল্পের দ্বিতীয় আইডল ছিল। ওর দেখা হয় হানচলের সাথে এবং জিজ্ঞেস করে, তুমি এখানে কেন আর আজকাল কি করছো? হানচলকে নিজেদের প্ল্যান সম্পর্কে জানায়। হিউক বলে, গ্রামে যাবে তাও আবার চাষাবাদের কাজ করতে, এটাতে তো অনেক মজা হবে বলে মনে হচ্ছে। এরপর হিউক তার পোশাক ময়লার ডাস্টবিনে ফেলে তাদের সাথে চলে যায়। পেছনে বসে হিউক গলা ফাটিয়ে গান বলছিল। মিনকি রেগে গিয়ে গাড়ি থামিয়ে হিউককে বলে, তুমি এখানে কি জন্য এসেছো? তোমার কি মনে নেই তুমি আমাদের সাথে কি করেছিলে? হিউক তাকে অতীতের সবকিছু ভুলে যেতে বলে, কিন্তু মিনকি এতে আরো রেগে গিয়ে ওকে মারতে যাচ্ছিল। হানচল ওকে থামিয়ে বলে, তুমি কি চাষ করতে চাও না নাকি? ও থাকলে সমস্যা কি? উল্টো আমাদের কাজে আরো সুবিধা হবে। মিনকি তার কথা মেনে নেয় আর কিছুক্ষণের মধ্যেই তারা গ্রামে চলে আসে। মিনকি বলে, এটাই আমার গ্রাম, যার নাম হাদ্রকলি। এমন অদ্ভুত নাম শুনে তারা হাসাহাসি করছিল। তখন মিনকি বলে, অনেক বছর আগে যখন চায়না আর জোসেনের মধ্যে লড়াই হচ্ছিল তখন জোয়ানের রাজা চায়নার সৈন্যদের কাছে ফেঁসে যায়, কিন্তু তখনই এই গ্রামের হরিণ ওই সৈন্যদের সাথে লড়াই করে রাজাকে বাঁচায়। আর তখন থেকে এই গ্রামে হরিণকে অনেক মর্যাদা দেয়া হয় আর এই গ্রামের নাম হাদ্রকলি রাখা হয়। হানচল বলে, একটা হরিণের এত বুদ্ধি ও মানবতা এলো কিভাবে? যুদ্ধ করে রাজাকে বাঁচায়। মিনকি তাদের বিশ্বাস করানোর চেষ্টা করে। এমনকি গ্রামে ঢোকার পথে একটা হরিণ ছিল গ্রামের ওই ঐতিহ্য ধরে রাখার জন্য, কিন্তু তারা এসব নিয়ে মজা করছিল। মিনকি বলে, তোদের বিশ্বাস করা লাগবে না। এরপর তারা জমি দেখতে যায়। এত বড় জমি দেখে তারা ভাবতে থাকে এখানে তো বাঁধাকপির বৃষ্টি হবে আর সেই বাঁধাকপি ফেটে টাকা উইরা উইরা আসবে। মিনকি সবাইকে নিয়ে তার বাড়িতে যায়। ঘর দেখে তারা বলছিল, এটা কি ঘর নাকি গোয়াল ঘর? মিনকি বলে, ইটস ওকে, এই ঘর অনেক শক্তিশালী, কিন্তু যখনই ভেতরে যাচ্ছিল ফ্লোর ভেঙে যায়। মিনকির অনেক ক্ষুধা পেয়েছিল, তাই সে পাতিল উঁচু করে দেখে সেখানে কিছুই নেই। ও আবার বলে ওঠে, ইটস ওকে, আমরা পানি খেয়ে কাম চালাই, কিন্তু পানির কলসিতে মৌমাছি ভর্তি ছিল। এরপর তারা ঘরের ভেতর যায় আর লাইট অন করলে দেখতে পায় ঘরের ভেতর একটা হরিণ। ভয়ে তারা দৌড়ে বাইরে চলে আসে। মিনকি সব থেকে বেশি ভয় পেয়েছিল, তবুও বলে ওঠে, ইটস ওকে, তোমরা ভয় পেও না, আমি আছি। হানচল রেগে গিয়ে বলে, রাখ তোর ইটস ওকে, ইটস ওকে। তারা অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তাই গাড়ি নিয়ে রামেন কেনার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু কোথাও কোনো দোকান ছিল না। তারা ঘুরতে ঘুরতে গ্রামের স্কুলে চলে আসে। মিনকি জানায় সে ছোটবেলায় এই স্কুলে পড়তো আর
আর এখানকার এক টেবিলে ও নিজের প্রথম ভালোবাসা ইয়নহির নাম লিখে রেখেছিল। তখন আমরা ইয়নহিকে দেখি ও একটা পিগের বাচ্চা ধরছিল। অনেক চেষ্টার পর ও পিগটা ধরতে সক্ষম হয়। এরপর সে এক মহিলার সাথে বলছিল আগামীকাল গ্রামের মেয়র আসতে চলেছে, তাই ফুলের ব্যবস্থা করতে হবে। আসলে ইয়নহি গ্রামের মেম্বার ছিল, তাই গ্রামের এসব কাজ তাকেই করতে হয়। এদিকে তারা ঘুরতে ঘুরতে এক আপেল বাগানের কাছে আসে। মিনকি বলে চিন্তা নেই, খাবার পেয়ে গেছি, চলো অ্যাটাক করা যাক। এরপর তারা আপেল চুরি করে খাচ্ছিল, তবে মাগনা জিনিস পেয়ে তারা বাজনা বাজিয়ে দিচ্ছিল, মানে খাচ্ছিল কম ফেলছিল বেশি। এদিকে বাগান মালিক ইক্কি তাদের দেখে ফেলে। সে গোবর নিয়ে ওদের উপর হামলা করে। ওরা বাঁচার জন্য দৌড়ে এক ক্ষেতের সাইডে লুকিয়ে পড়ে। হিউগ বলে ছি, এগুলো তো গোবর। তারা শরীর পরিষ্কার করার জন্য এক বিলের ধারে যায়, কিন্তু তখনই ইক্কি সেখানে চলে আসে। এটা দেখে ওরা আবার পালাতে শুরু করে। অন্যদিকে আমরা মাঙ্গু নামের এক লোককে দেখি। সে নিজের ফার্মে কাজ করছিল আর তার মাকে বলছিল, মা তুমি এখনো দেখতে কত ইয়াং, আর আমি তোমার ছেলে হয়েও বুড়ো হয়ে গেছি। কেউ কেউ আমাকে দেখে বলেই ফেলে আমি তোমার দাদা, আর এজন্য আমার বিয়েও হচ্ছে না। এরপর মাঙ্গোর বোন ইজিকে জিজ্ঞেস করে তুই বিয়ে করছিস না কেন? ইজি বলে আমি তো বিয়ে করতেই চাই, কিন্তু কাকে করব? গ্রামের সবাই তো বুড়ো, আমি তো একটা জোয়ান হ্যান্ডসাম জামাই চাই। তখনই ওরা চারজন দৌড়াতে দৌড়াতে এখানে চলে আসে। তবে তারা শুধু হাফ প্যান্ট পরেছিল, তাই তাদের দেখে নিজেদের ইজ্জত ঢাকার চেষ্টা করছিল। আর এদিকে ইকি তাদের কাছে এসে পড়েছিল। উপায় না থাকায় তারা মাঙ্গুর ফার্ম নষ্ট করে সেখান থেকে পালায়। এখন ইক্কির সাথে সাঙ্গ ওদের পিছনে পড়ে যায়। দৌড়ে ওরা পালাচ্ছিল। ইয়নহি তখন ট্রাক্টর নিয়ে সামনে দিয়ে আসছিল, যার জন্য তাদের অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, কিন্তু কোনোভাবে ওভারটেক হয়ে ওরা ক্ষেতের মধ্যেই পড়ে যায়। এরপর সবাই এসে ওদের কথা শোনাতে শুরু করে, এমনকি পুলিশও ডাকার সিদ্ধান্ত নেয়। তবে তখনই সান্দুক এসে মিনকিকে দেখতে পায় আর সবকিছু জানতে পেরে ইয়নহিকে বলে এটা তোমার ছোটবেলার বন্ধু মিনকি। মিনকি ইয়নহিকে দেখে অবাক হয়ে যায়। সে জানতে পারে ইয়নহি গ্রামের মেম্বার। কিছুক্ষণ পর ইয়নহি ওকে এসব অকাম করার জন্য বকাবকি ছিল এবং পরের টাইম থেকে এসব এড়িয়ে থাকতে বলে। এমন সময় একটা পিচ্চি এসে ইয়নহিকে বলছিল আম্মু আমার খিদে পেয়েছে, খাবার খাবো। ইয়নহি বলে তুমি যাও, আমি আসছি। মিনকি এসব দেখে জানতে চায় এটা কে ছিল, তোমার ভাগ্নে নাকি? তখন ইয়নহি জানায় না, এটা আমার ছেলে। মিনকি অবাক হয়ে জিজ্ঞেস করে কি তুমি বিয়ে করে ফেলেছো আর বাচ্চাও আছে? ও বলে আরে না, আমার বিয়ে হয়নি, আমি ওর সিঙ্গেল মাদার। মিনকি হতাশ হয়ে বলতে থাকে আরে আমার প্রথম ভালোবাসা গ্রামের মেয়ে, সাথে মেম্বার, আবার সিঙ্গেল মাও হয়ে গিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর মিনকি আর হিউক হিসু করতে যায়। তখন মিনকি বলে ওঠে তুমি তো পুরুষই না, আমি হলাম আসল পুরুষ। হিউক বলে তোমার যদি তাই মনে হয় তাহলে চলো পরীক্ষা করি, যার হিসু সব থেকে দূরে যাবে সে হলো আসল পুরুষ। এরপর ওরা হিসু করতে গিয়ে লক্ষ্য করে কিজনের হিসু সব থেকে বেশি দূরে যাচ্ছে। কিজন ওদের দিকে তাকিয়ে স্মাইল করছিল। মিনকির নজর পড়ে গ্রামবাসীর দিকে, যারা এখনো ওদের পিছনে পড়ে আছে। মাঙ্গো এসে বলে তোমরা আমাদের খাবার পানির মধ্যে হিসু করেছো, তোমাদের সাহস কিভাবে হলো? আর এত বড় বোট কি তোমাদের চোখে পড়ে না? সে ইয়নহিকে বলছিল ওদের পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু ইয়নহি কিছু বলতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সান্দুক এসে বলে দেখো ওরা সবেমাত্র গ্রামে এসেছে, তাই এরকম ছোট ছোট ভুল হওয়া স্বাভাবিক, মানিয়ে নিতে এদের কিছুটা সময় লাগবে। সবাই চলে যাওয়ার পর ইয়নহি আবার তাদের বোঝানোর চেষ্টা করছিল এভাবে চলতে থাকলে তোমরা গ্রামে থাকতে পারবে না, সবাই তোমাদের উপর বিরক্ত হয়ে যাচ্ছে, তোমরা যদি এসব করতে থাকো তাহলে কারো সাহায্য পাবে না। মিনকি বলে কারো সাহায্য আমাদের প্রয়োজন নেই। এই বলে তারা সবাই বাড়িতে চলে আসে, কিন্তু ওই হরিণ এখনো তাদের ঘরের ভিতর ছিল, তাই আজকের রাত গাড়িতেই কাটাতে হয়। পরদিন সকালে ওরা কোদাল নিয়ে খেতে চলে আসে। অনেক রোদ থাকায় মিনকি সবাইকে সানস্ক্রিন দিচ্ছিল, কিন্তু কিজুন বলে একজন আসল পুরুষ কখনো সানস্ক্রিন ইউজ করে না, তোমরা করো, আমি হলাম একজন আসল পুরুষ। এরপর তারা কাজে লেগে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সবার হাওয়া টাইট হয়ে যায়। পাশ দিয়েই মাঙ্গো ট্রাক্টর নিয়ে যাচ্ছিল। তারা চিন্তা করে ট্রাক্টর হলে তাদের কাজটা সহজ হয়ে যেত, তাই হিউক যায় মাঙ্গোর কাছে ট্রাক্টর ধার নিতে। তবে মাঙ্গো যেহেতু ওদের দেখতে পারে না, তাই বলে দেয়
গেট লস্ট। এরপর তারা তিনজন মিনকিকে ইয়নহির ট্রাক্টর চাইতে বলে। মিনকি জানায়, আমি ওকে অনেক আগে বলে দিয়েছি কারো সাহায্য আমাদের লাগবে না, এখন কিভাবে সাহায্য চাই? আমারও তো একটা সেলফ রেসপেক্ট আছে, তাই না? কিন্তু উপায় না থাকায় ও কিছু সময় পর ইয়নহির কাছে যায় এবং ওর কাজে সাহায্য করতে থাকে। ইয়নহি ওকে বিরক্ত করতে মানা করছিল কারণ ও ফ্লাওয়ারকে আনতে যাবে, আর এই ফ্লাওয়ার মানে ফুল নয়, বরং ওই হরিং এর নাম ছিল, যেটা গ্রামের ঐতিহ্য ছিল। অনেক অনুরোধের পর ইয়নহি ওদের খেতে যায় এবং ক্ষেতের অবস্থা দেখে বলে, জমিতে প্রথমে সার প্রয়োগ করতে হবে, তারপর ট্রাক্টর চালাতে হবে। ইয়নহি ওকে সব প্রসেস জানায় আর ট্রাক্টর কিভাবে চালাতে হয় সেটাও বলে। এরপর মিনকি ট্রাক্টর চালাতে যায়, কিন্তু ও ট্রাক্টর চালাতে পারছিল না আর হঠাৎ করে কোনো কিছুর সাথে অ্যাক্সিডেন্ট করে ফেলে। সবাই ভয় পেয়ে যায় কারণ ট্রাক্টরের সামনে তারা একটি হরিণের লাশ দেখতে পায়। হিউগ বলে, এটা তো সেই হরিণ যেটা আমরা প্রথম দেখেছিলাম। তারা সবাই ভয় পেয়ে যায় কারণ এই হরিণ ছিল গ্রামের ঐতিহ্য। মিনকি বলে, সর্বনাশ, জলদি করে আমাদের এই হরিণকে লুকিয়ে ফেলতে হবে, না হলে আমাদের এই গ্রামে আর জায়গা হবে না। একটি ভ্যানে করে তারা হরিণটি নিয়ে যাচ্ছিল। এদিকে পুরো গ্রামবাসী ফ্লাওয়ারকে খুঁজছিল। এমন সময় ইয়নহির সাথে ওদের ধাক্কা লেগে যায় আর ও সবকিছু দেখে ফেলে। মিনকি ওর কাছে সরি জানিয়ে অনেক আকতি মিনতি করে বলে, দেখো, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে শহরে আমি অনেক জনপ্রিয়, কিন্তু সত্যিটা এমন ছিল না। আর আমি গ্রামে এসেছিলাম যাতে চাষবাস করে সেই টাকা দিয়ে অ্যালবাম বের করতে পারি। প্লিজ আমাকে সাহায্য করো। পেছন থেকে হিউগ জানায়, আমরা কি কোনোভাবে এই হরিণের জায়গায় অন্য কোনো হরিণ রাখতে পারি? তাহলে কেউ কিছু বুঝতে পারবে না। এরপর ওরা সবাই ইয়নহিকে ওদের ঘরের সেই হরিণকে দেখায়, কিন্তু ইয়নহি এই জংলি হরিণকে একদম নিতে চাচ্ছিল না। এদিকে মেয়র এসে পড়ায় গ্রামবাসী চিন্তা করছিল, ইয়নহি এখনো ফ্লাওয়ারকে নিয়ে আসছে না কেন। তখনই ওরা হরিণ নিয়ে চলে আসে, কিন্তু জংলি হওয়ার জন্য এই হরিণকে তারা কন্ট্রোল করতে না পারায় সেটা দৌড়ে গিয়ে মেয়রের পেটে শিং গেঁথে দেয়, যার জন্য তখনই মেয়রকে হাসপাতালে নিতে হয়। পুরো গ্রামবাসী চিন্তিত ছিল, এখন কি হবে? মাঙ্গু বলছিল, এটা তো আমাদের ফ্লাওয়ার না, বরং জংলি হরিণ। পেছন থেকে মিনকি বলে ওঠে, আমি আপনাদের সত্যিটা বলছি, আসলে ফ্লাওয়ার মারা গেছে, কেউ তার অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। সবাই জানতে চায় এমন কাজ কে করেছে। তখন মিনকি বলে, ইয়নহি। তবে মিনকি মনে মনে বলছিল, সরি ইয়নহি, আমি সত্যিটা বললে গ্রামবাসী আমাদের এখানে থাকতে দিত না। সবাই চলে যাবার পর ইয়নহি রেগে মিনকিকে একটি ঘুষি মেরে উড়িয়ে দেয়। পরের দৃশ্যে বিচার বসানো হয়েছিল, যেখানে মাঙ্গু বলছিল, মেয়র এখন আর বেঁচে নেই, এই বছর আমরা ভোটে দাঁড়ানোর সুযোগও পাবো না মনে হচ্ছে, আর এসব কিছুই ওই ছেলেগুলোর কারণে হয়েছে। এরা আসার পর আপেল চুরি করেছে, ক্ষেত নষ্ট করেছে এবং আমাদের খাবার পানি নষ্ট করেছে। যখন থেকে তারা এই গ্রামে এসেছে তখন থেকেই গ্রামে অশুভ কাজকর্ম হয়ে চলেছে। এক কথায় বলা যায় এরা কুফা, তাই আমাদের উচিত এদের গ্রাম থেকে বের করে দেয়া। এসব শুনে মিনকির রাগ উঠে যায়। ও বলতে থাকে, তুই কে আমাদের গ্রাম থেকে বের করে দেয়ার? আর হ্যাঁ, আমি সত্যিটা বলছি, ইয়নহি কিছুই করেনি, আমরাই ফ্লাওয়ারকে অ্যাক্সিডেন্ট করে মেরেছি। তাছাড়া আমাদের দেশে গাড়ি দুর্ঘটনায় এমন অনেক প্রাণী মারা যায়, এটা সাধারণ একটা অ্যাক্সিডেন্ট। তাছাড়া আপনারা ওই হরিণকে খাঁচা থেকে বের না করলে অ্যাক্সিডেন্টও হতো না। তবে গ্রামবাসীরা তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার পক্ষে ছিল। মিনকি চলে যাওয়ার আগে বলে যায়, তোমরা যা ইচ্ছা করো, আমি গ্রাম থেকে যাচ্ছি না। মাঙ্গু রেগে সবাইকে বলতে থাকে, আজ যা কিছু হয়েছে সবকিছুর সাথে ইয়নহি জড়িত, তাই ওকে গ্রামের মেম্বার পদ থেকে পদত্যাগ করা দরকার। সান্দুক বলে, ইয়নহির এতে কোনো দোষ নেই, আর সে মেম্বার থেকে পদত্যাগ করলে এত এত দায়িত্ব কে সামলাবে? তাছাড়া সামনে পাশের গ্রামের সাথে আমাদের কম্পিটিশন রয়েছে, ইয়নহি না থাকলে সেটাও পরিচালনা করা সম্ভব না। দীর্ঘ 9 বছর থেকে আমরা এই কম্পিটিশন হেরে আসছি, তাই যেভাবেই হোক আমাদের এবার জিততে হবে। মাঙ্গু তার কথায় উল্টা জবাব দিতে থাকে। তখন গ্রামের সব থেকে বৃদ্ধ ও সম্মানিত একজন লোক বলে, এবারের কম্পিটিশনে যদি আমাদের গ্রাম জিততে পারে তাহলে ইয়নহি মেম্বার থাকবে, আর যদি হেরে যায় তাহলে ওকে পদত্যাগ করতে হবে। এমন সিদ্ধান্তে ইয়নহি তো ভয় পেয়ে যায়, কারণ তাদের গ্রাম হেরে যাবে এটা নিশ্চিত। এদিকে হিউগ আর কিজুন বসে বসে নিউজ দেখছিল, যেখানে গ্রামের আজকের সংবাদই প্রকাশিত
নির্বাচিত হয়েছিল। হিউগ খেয়াল করে কিজুনের ফেস লাল হয়ে রয়েছে, তাই বলে তোমার সানস্ক্রিন লাগানো দরকার ছিল, দেখো রোদে তোমার চেহারা লাল হয়ে গেছে। কিজুন বরাবরের মতো বলে আমার এসবের দরকার নাই, আমি একজন আসল পুরুষ। এমন সময় তারা সবাই লক্ষ্য করে তাদের মধ্যে হানচল নেই। এদিকে দেখা যায় হানচল বিরক্ত হয়ে শহরে ফিরে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছিল। ও একদম রেডি হয়ে এসেছিল ফিরে যাওয়ার জন্য, কিন্তু যখনই বাস এসে পড়ে হানচল দেখে বাস থেকে একজন সুন্দরী মেয়ে নেমে আসে। মেয়ের নাম ছিল সুইয়েন। মেয়েটাকে দেখে হানচলের মনে প্রেমের ঘন্টা বেজে যায়। জীবনের প্রথম সে কোনো মেয়ের উপর আটকে গেল। অন্যদিকে ওরা সবাই হানচলকে খুঁজছিল। মিনকি একটা গাছের নিচে ওকে খুঁজে পায়। এসেই তারা হানচলকে জিজ্ঞেস করে কি হয়েছে। হানচল বলতে থাকে তোমাদের কি কখনো কাউকে দেখে বুক কেঁপে উঠেছে আর হৃদয়ে চিনচিন ব্যথা করেছে? হিউগ বলে এসব তো প্রেমে পড়ার লক্ষণ। তখন হানচল বলে কংগ্রাচুলেশন, তোমাদের ভাই প্রেমে পড়ে গেছে। যাই হোক, ইয়নহি রাতের বেলা পুরো গ্রামবাসীর সাথে বসেছিল। এখানে সাংইউ নামের এক মেয়ে মিনকিদের সম্পর্কে জানতে চাইছিল। সে শুনেছিল ওরা নাকি কে পপ আইডল। আসলে সাংইউ নিজেও কে পপ আইডল হতে চায়, এটা তার ড্রিম। আর ইক্কি ছিল ওর বাবা। ইক্কি কথা বলতে পারতো না, আর সাংইউ ছাড়া ইকির ইশারার ভাষা কেউ বুঝতে পারতো না। ইক্কি ইশারায় বোঝায় তুমি যদি সিঙ্গার হতে চাও তাহলে তোমার চুল কেটে দিব। ইক্কি চায় না তার মেয়ে সিঙ্গার হোক। এমন সময় সেখানে সুইয়েন উপস্থিত হয়। ইয়নহি তার পরিচয় জানতে চাইলে ও জানায় আমি সিওল থেকে এসেছি, আমি একজন আর্টিস্ট। গ্রামের পশু পাখি, ফুল ও প্রাকৃতিক ছবি আর্ট করতে এই গ্রামে থাকতে চাই। তখন গ্রামের লোকেরা জানায় আমাদের এমন কাউকে প্রয়োজন নেই। সুইয়েন বোঝানোর চেষ্টা করে সে কোনো খারাপ মানুষ না। তখন সান্দুক বলে কোরিয়াতে অনেক গ্রাম রয়েছে, এত এত গ্রাম রেখে তুমি এই গ্রাম কেন চয়েস করলে? ও জানায় আমি শুধু পেন্টিং করতে চাই, আর এই গ্রামটা আমার বেশি পছন্দ হয়েছে, তাই এখানেই থাকতে চাচ্ছি। যাই হোক, আপনারা কি বলতে পারবেন এখানকার হোটেলটা কোথায়? তখন সান্দুকের মা বলে তুমি চাইলে এখানেই থাকতে পারো। সুইয়েন হোটেলে যেতে চাচ্ছিল, কিন্তু সান্দুকের মা জোর করায় ও থাকতে রাজি হয়। সান্দুকের মা তাকে আরো জিজ্ঞেস করে তুমি কি অবিবাহিত আর তোমার বয়স কত? ও জানায় হ্যাঁ আমি অবিবাহিত, আমার বয়স 23। সান্দুকের মা বলতে শুরু করে আমার ছেলেও অবিবাহিত, দেখতে সুন্দর ও স্ট্রং। এদিকে লজ্জায় সান্দুক তার মাকে চুপ করতে বলে। যাই হোক, এরপর সান্দুক সুইয়েনকে রুমে নিয়ে আসে আর বলে আমার আম্মু যা বলেছে রাগ করিও না বা সিরিয়াস নিও না, তাছাড়া তুমি আমার টাইপের না, আমার তো শুধু সেক্সি মেয়ে পছন্দ। যাই হোক, পরদিন সকালে দেখা যায় মিনকি হানচলের পাছার সাথে মুখ লাগিয়ে ঘুমিয়েছিল। তখন হানচল গ্যাস ছেড়ে দেয়। মিনকি বলে ওঠে ছি কত দুর্গন্ধ, কাল রাতে তুমি কি খেয়েছো? এরপর মিনকি সবাইকে ওঠাতে শুরু করে, কারণ বেলা 12টা বেজে গেছে। কিজুন বাইরে শুয়েছিল। মিনকি ওকে ওঠাতে গিয়ে ভয় পেয়ে যায়, কারণ ওর ফেস লাল হয়ে ফুলে গিয়েছিল কাল রোদের মধ্যে পুরুষত্ব দেখানোর জন্য। সবাই এগুলো নিয়ে হাসাহাসি করছিল। এরপর তারা চাষের জন্য বাঁধাকপির বীজ কেনার জন্য বের হয়। এখানে মাঙ্গু ওদের বাড়ির কারেন্ট ও পানির লাইন কেটে দিচ্ছিল, কারণ এগুলো তার বাড়ি থেকেই যায়। মিনকি তাকে ধমক দিয়ে চলে যায়, কিন্তু তাদের গাড়ি চালু হচ্ছিল না, যার জন্য তারা হেঁটেই যাচ্ছিল। রাস্তায় কিজুনের হাত পাখা পড়ে যাওয়ায় ও উঠাতে যায়, তো সেখানে সাপ দেখে ওরা সবাই ভয় পেয়ে যায়। তখন একটা মেয়ে এসে ওই সাপটি ধরে, ওদের আরো ভয় দেখাতে শুরু করে। ওরা ভয় দৌড়ে গিয়ে মাঙ্গুর মা মিসেস কিমের সাথে ধাক্কা লাগে। মিসেস কিম জানায় এই মেয়ে তোমাদের ভয় দেখাচ্ছে না, আমি তোমাদের একটা সিক্রেট বলি, কিন্তু খবরদার কাউকে ভুলেও বলিও না। এই মেয়েটির নাম ইলি, সে এক ইল্লিগাল এলিয়েন, অর্থাৎ সে অন্য দেশ থেকে কোরিয়াতে ইল্লিগাল ভাবে এসেছে। আর এখন মার্কেটে সাপের দাম অনেক বেশি, তাই মেয়েটি টাকার জন্য সাপ বিক্রি করে ইনকাম করে। যাই হোক, এরপর তারা বাসের জন্য অপেক্ষা করছিল। কিজুন ভয় পেয়ে যায়, কারণ ইলি সাপ নিয়ে ওর পাশে বসেছিল। কিছুক্ষণ পর ওরা বাজারে যায় চাষের বীজ কিনতে। সেখানে তারা অনেকগুলো ইল্লিগাল এলিয়েন দেখতে
দেখতে পায় যারা প্রোটেস্ট করছিল কারণ তারা সাধারণ কোরিয়ান থেকে কম টাকা পারিশ্রমিক পায়। দূর থেকে ওদের এগুলো দেখে অনেক খারাপ লাগে। এরপর ওরা একটি দোকানে কুকুরের বাচ্চা দেখতে পায়। দোকানদার জানায় কুকুরটি খুব তাড়াতাড়ি মারা যাবে। হানচল ওই কুকুর ছানাটি নিয়ে নেয়। মিনকি বলছিল আমাদের খাবার সংকট, তুমি আবার এই কুকুর সাথে নিয়ে আসলে। অন্যদিকে কিজুন একা একা খাবার খাচ্ছিল। তখনই সেখানে পুলিশ এসে পড়ে। তারা ওই ইল্লিগাল এলিয়েন ধরার জন্য এসেছিল। কিজুন ব্রেড খেতে নিচ্ছিল, তখনই ইলি এসে ওর সাথে ধাক্কা খায়, যার জন্য ওর ব্রেড পড়ে যায়। কিজুন ইল্লিকে বকাবকি করছিল, কিন্তু ইলি ওর কাছে সাহায্য চায় কারণ পুলিশ ওকে ধরে নেবে। কিজুন ওকে কাঁধে নিয়ে মার্কেটের ভিতর দিয়ে পালাচ্ছিল। পুলিশ ওদের পেছনে পড়েছিল। কিছুক্ষণ দৌড়াদৌড়ির পর ওরা এক লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কিজুন ওকে পালিয়ে যেতে বলছিল, কিন্তু ইলি একা যেতে চাচ্ছিল না। তবে কিজুনকে অনেক বোঝানোর পর ও চলে যায়। পেছন থেকে পুলিশ এসে কিজুনকে ইল্লিগাল এলিয়েন ভেবে অ্যারেস্ট করে নেয়। পুলিশ স্টেশনে কিজুন বোঝানোর চেষ্টা করে আমি একজন কোরিয়ান। ও নিজের আইডি কার্ড দেখায়, কিন্তু ওকে দেখতে যেহেতু ভূতের মতো লাগছিল তাই আইডির সাথে ওর ফেসের মিল ছিল না। এমন সময় মিনকি সবাইকে নিয়ে চলে আসে আর পুলিশদের সব জানিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে নেয়। এরপর তারা বাড়ি যাচ্ছিল। রাস্তায় ইলি এসে কিজুনকে ব্রেড দিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে সবাই বলছিল তোমরা আবার একে অপরের প্রেমে পড়ে গেলে না তো? কিজুন বলে আরে তোমরা কি সব বলছো, ও আমার ব্রেড নষ্ট করেছিল তাই কিনে দিয়ে গেল। অন্যদিকে ইয়নহি কম্পিটিশনের জন্য পুরো গ্রামবাসীদের প্র্যাকটিস করাচ্ছিল, কিন্তু কেউই ঠিকঠাক করতে পারছিল না। উপায় না পেয়ে কিছুক্ষণ পর ইয়নহি মিনকির কাছে এসে কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানায়। মিনকি সরাসরি মানা করে দেয় কারণ গ্রামের সবাই ওদের বিপক্ষে আর তাদের বাড়ির কারেন্ট, পানি সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। মিনকি এক প্রকার ওকে অপমান করতে শুরু করে। এত সব কথা শোনার পর ইয়নহি ইগো দেখিয়ে এখান থেকে চলে যায়। মিনকি তো অনেক খুশি ছিল ইয়নহিকে অপমান করে। রাত হলে ওরা খাবার খাচ্ছিল। অন্যদিকে আমরা সুইয়নকে দেখি ও নিজের আউটফিট বদলে রাতের বেলা ক্ষেতের ভিতর খোদাই করার জন্য যায়। আর হ্যাঁ, সুইয়েন এখানে এক বিশেষ জিনিস খোঁজার জন্য এসেছে যা আমরা পরে জানতে পারবো। এদিকে হানচলের জোরে হিসু এসেছিল, তাই ও খেতে চলে যায় আর বসে বসে আরামে ক্ষেতের ভিতর পটি করতে থাকে। পেছন থেকে সুইয়েন তাকে দেখছিল। হানচল মনে মনে বলছিল আরে আমি তো টয়লেট পেপার আনতে ভুলে গেছি, যাই হোক সমস্যা নেই, মাটি দিয়েই কাজ চালিয়ে নেই। কিন্তু ও পরিষ্কার হতে গিয়ে নিচে পড়ে যায় আর সুইয়েন যেহেতু ওর পিছনে ছিল তাই তারা একে অপরকে দেখে ফেলে। ভয় লজ্জায় সুইয়েন তো দৌড়ে চলে যায়। এদিকে বাড়িতে এসে হানচল কান্না করতে করতে বলতে থাকে আমার তো সব শেষ, এখন আমার কি হবে? এখানে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে হিউক রাগের মাথায় ওদের সিইও কে মেরেছিল, যার পর থেকেই ওদের এই অবস্থা। রাত হলে ওরা ঘুমিয়ে পড়ে আর কারেন্ট না থাকায় ওরা মোমবাতি জ্বালিয়ে ঘুমিয়েছিল, কিন্তু মোমবাতিতে কারো পা লাগার জন্য ওদের ঘরে আগুন লেগে যায়। ওরা সবাই ঘুম থেকে উঠে আগুন নেভানোর জন্য পানি খুঁজছিল, কিন্তু পানির লাইন বন্ধ থাকায় এটাও সম্ভব হয় না। সকাল হলে দেখা যায় পুরো গ্রামবাসী আগুন নেভাতে এসেছে। সবাই ওদের বকাবকি করছিল। কিছুক্ষণ পর সবাই চলে যাবার পর হানচল বলে দেখো আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। আমরা এখানে আসার পর থেকেই এত কিছু হয়ে গেল, হয়তো সৃষ্টিকর্তাও চায় না আমরা এখানে থাকি, তাই আমাদের ফিরে যাওয়া উচিত। এরপর ওরা শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এখানেই এই আমাদের আজকের পর্বের সমাপ্তি হয়। আর এই ড্রামাটা অনেক বেশি বড়, তাই আমি চাচ্ছি সুন্দরভাবে পুরো ড্রামাটা কমপ্লিট করতে। পরের পার্টগুলো খুব তাড়াতাড়ি আসবে, তবে তার জন্য ভিডিওতে লাইক আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, না হলে পরের পার্ট তোমাদের কাছে পৌঁছাবে না। আর হ্যাঁ, প্রথমেই বলেছিলাম এটা অনেক জোস একটা ড্রামা, তো কেমন লাগলো সবার কমেন্টে জানিও। আর একটা শেষ কথা, আজকের প্রথম পার্ট যতটা মজার ছিল এর পরের পার্টগুলো এর থেকে অনেক বেশি মজার হতে চলেছে। আচ্ছা, লাইক কমেন্ট করে পাশে থেকো সবাই। বিদায় আজকের মতো।